হুম। তো যেটা বলতে গিয়ে থেমে গিয়েছিল আগের ভিডিওটা, তো ইকুয়াল কনসেন্ট্রেশন তো আমরা আগেই পড়েছি, যে যদি ইকুয়াল কনসেন্ট্রেশন অফ HCl নেই আর ইকুয়াল কনসেন্ট্রেশন অফ CH3 ডবল ও এইচ নেই, তাহলে দুটোর মধ্যে HCl এর যে হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন সেটা বেশি হবে। সো HCl এর যেটা পিএইচ হবে সেটা অবভিয়াসলি কম ভ্যালু হবে কার তুলনায়, CH3 ডবল ও এইচ এর তুলনায়। ধরো আমি তোমাকে আগে যেটা বুঝিয়েছিলাম আগের ভিডিওতে এক্স্যাক্টলি এইরকম একটা কন্ডিশন নিয়েছিলাম, যেখানে দুটো বিকার নিয়েছিলাম এবং যার মধ্যে 1 লিটার করেই ওয়াটার আছে, দুটোতেই 1 লিটার জল আছে, এটাতেও 1 লিটার জল আছে। এটা হচ্ছে তোমার এ বিকার, এটা হচ্ছে বি বিকার। এর মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে HCl আর এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে আমি CH3 COOH। এবং একটা মজার কথা হচ্ছে কি, মজার কথাটা হচ্ছে যে এটাও 1 মোল দিয়েছিলাম, মানে OH 1 মোল দিয়েছিলাম, এটাও 1 মোল দিয়েছিলাম। সো ইকুয়াল অ্যামাউন্ট অফ অ্যাসিড, ইকুয়াল অ্যামাউন্ট অফ অ্যাসিড ইন ইকুয়াল ভলিউম অফ ওয়াটার, তাহলে আমি কি বলতে পারি, কনসেন্ট্রেশন সেম। কনসেন্ট্রেশন সেম মানে কি, ইকুয়াল ভলিউম অফ ওয়াটারে ইকুয়াল অ্যামাউন্ট অফ অ্যাসিড ইজ গিভেন। তো এটাকে বলতে পারি আমরা ইকুয়াল কনসেন্ট্রেশনের অ্যাসিড। এবার দেখো ইকুয়াল কনসেন্ট্রেশনের অ্যাসিড হয়ে গেল। এবার ইকুয়াল কনসেন্ট্রেশনের অ্যাসিড আমরা দিয়েছি, HCl দিয়েছি একটা, CH3 COOH দিয়েছি। তাহলে দেখা যাচ্ছে যে HCl এর ক্ষেত্রে H প্লাসের কনসেন্ট্রেশন বা H3O প্লাসের কনসেন্ট্রেশনটা বেশি এর থেকে, CH3COOH এর থেকে। তাহলে H3O প্লাসের কনসেন্ট্রেশন যেহেতু HCl এর ক্ষেত্রে বেশি, তাহলে পিএইচটা কার ক্ষেত্রে বেশি হবে, পিএইচটা এই বিকার এর জন্য বেশি হবে, তাই তো। পিএইচ ভ্যালু ফর HCl উইল বি কম হবে। H3O প্লাসের কনসেন্ট্রেশন তো বেশি, তাহলে কি হবে, পিএইচ কম হবে। আর এর পিএইচ ভ্যালুটা কী হবে, বেশি হবে। সো আমি বলতে পারি যে ইকুয়াল কনসেন্ট্রেশন অফ HCl যদি নেই আর CH3COOH নেই, তাহলে এর পিএইচটা কী হবে, বেশি কম হবে HCl এর, আর পিএইচটা কী হবে, বেশি হবে পিএইচ ভ্যালুটা। মানে এটা যদি তোমার 2 হয় তাহলে এটা হবে 5। পিএইচ ভ্যালুটা, নিউমেরিক্যাল ভ্যালুটা একটার ক্ষেত্রে কম হবে, একটার ক্ষেত্রে বেশি হবে, ঠিক আছে। দিস ইজ বিকজ H3O প্লাসের সাথে পিএইচ এর ইনভার্সলি রিলেশনশিপ আছে। এবারে দেখো যেটা আছে, এভরিডে লাইফে পিএইচ এর কী কী ভূমিকা আছে আমাদের ডেলি লাইফে। তো ফার্স্টলি যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর পিএইচ সেন্সিটিভ। অ্যানিম্যাল যে বডি আছে সেটা হচ্ছে 7 to 7.6 পিএইচ এর মধ্যে কাজ করে। আমাদের যে ব্লাডের পিএইচ, এই ব্লাডের পিএইচটাও হচ্ছে 7 to 7.6। অ্যাসিড রেন কখন হয়, যদি জলের পিএইচ মানে যে রেন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির যদি পিএইচটা, বৃষ্টির জলের পিএইচ যদি 5.6-এর থেকে কমে যায়, তাহলে সেটাকে বলবো আমরা অ্যাসিড রেন। আর অ্যাসিড রেন কী জন্য হয়, কেউ যদি জেনে থাকো তো বলবে, অ্যাসিড রেন কী জন্য হয়, কিভাবে অ্যাসিড রেন হয় এবং কোন এরিয়াতে অ্যাসিড রেন হওয়ার সম্ভাবনা বেশি। মানে আমি বলতে চাইছি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অ্যাসিড রেন হওয়ার সম্ভাবনা বেশি, নাকি এমনি কোনো গ্রামে বা জঙ্গলে অ্যাসিড রেন হওয়ার পসিবিলিটি বেশি। তো কোথায় অ্যাসিড রেন হওয়ার পসিবিলিটি বেশি আছে, আর অ্যাসিড রেন তাজমহলকে কীভাবে এফেক্ট করেছে, এই কোশ্চেনগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে বলতে পারো বা মেসেজে। তো আমাদের বডি, আমি যদি এক্সাম্পল দিই, যে আমাদের বডি একটা পার্টিকুলার পিএইচ রেঞ্জে কাজ করে। যেমন হচ্ছে ব্লাডের পিএইচ 7 to 7.6। তো ব্লাডের যদি এই পিএইচটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ মারা যাবে। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি তোমাদেরকে, যারা মদ খায় তাদের এক্সাম্পল দিই। তো যারা মদ খায় তাদের ব্লাডের পিএইচ হচ্ছে কমে যায়, কারণ অ্যালকোহল ইজ স্লাইটলি অ্যাসিডিক ইন নেচার। তো যারা প্রচুর পরিমাণে মদ খায়, যারা রেগুলারলি ড্রিঙ্ক করে, তাদের যে ব্লাডের যে পিএইচ আছে সেটা কিন্তু 7-এর নিচে কমে যাবে, 7-এর নিচে আসতে থাকে, বিকজ অ্যাসিডিটি, ব্লাড ইজ গেইনিং অ্যাসিডিক ইন নেচার। আর যখনই অ্যাসিডিক ইন নেচার হচ্ছে তখন ব্লাডের পিএইচ আস্তে আস্তে কমতে থাকে। তো তাদের ব্লাডের যে কার্যকরী ক্ষমতা, যে ক্যাপাসিটি, যে এফিসিয়েন্সি, সেটা ডিক্রিজ করতে থাকে এবং আলটিমেটলি অনেক সময় এমন হয় যে তাদের শরীরে ব্লাডের এফিসিয়েন্সি কমে যাওয়ার জন্য তাদেরকে মরে যেতে হয়। যেমন ধরো আমরা জানি যারা মদ খায় তাদের হচ্ছে তোমার হার্ট ফেলিওর হয়, কিডনি ফেলিওর হয়, লিভার ফেলিওর হয়, সব কিছুই ফেলিওর হয়। অ্যাকচুয়ালি তাদের ব্লাডটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, যাদের ব্লাডের হচ্ছে পিএইচটা
কমে যাচ্ছে, সেই কারণে হচ্ছে এরকম তাদের মধ্যে বিভিন্ন শারীরিক ডিস্টারবেন্স দেখা দিতে পারে। আবার যদি বলি এনজাইম অ্যাক্টিভিটিটা কেমন, ধরো পার্টিকুলার কোনো একটা এনজাইম আছে। এনজাইম কি? এনজাইম হচ্ছে টাইপ অফ প্রোটিন। ক্লাস 9-এর সেল চ্যাপ্টারটাতে তোমরা পড়েছো এনজাইম কি। এনজাইম হচ্ছে একটা প্রোটিন যেটা কিনা পার্টিকুলারলি কোনো কাজ করে। যেমন আমাদের শরীরে একটা পার্টিকুলারলি এনজাইম আছে যেটা হচ্ছে তোমার হজম করতে সাহায্য করে। প্যানক্রিয়াটিক জুস একটা এনজাইম, তাই তো? প্যানক্রিয়াটিক জুস হচ্ছে একটা এনজাইম যেটা কি কাজে লাগে? হজম করতে বোধহয় কাজে লাগে, মেবি, আমি ভুলে গেছি বায়োলজির জিনিস। তো আমি পড়েছিলাম যতদূর মনে পড়ছে যে ওই এনজাইম একটা আছে যেটা কার্বোহাইড্রেটে মানে হজম করতে সাহায্য করে, ডাইজেস্টিভ সিস্টেমে সাহায্য করে, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস বোধহয়। তো এরকম বিভিন্ন এনজাইম আছে যারা কিনা পার্টিকুলারলি ফাংশন করে। সো এনজাইম বেসিক্যালি একটা প্রোটিন যেটা হচ্ছে পার্টিকুলারলি কোনো একটা কাজ করার জন্য হেল্প করে তোমাদেরকে, তো আমাদের বডিকে হেল্প করে, তো সেটাই হচ্ছে এনজাইম। তো এই এনজাইমগুলো কিন্তু পিএইচ এর উপর ডিপেন্ড করে। মানে যদি বডি পিএইচ 7 to 7.6 হয় তাহলে কিন্তু ওই এনজাইমটা কাজ করবে, নাহলে কিন্তু ওই এনজাইমটা কাজ করবে না। সো ব্লাডের পিএইচ সবসময় চেষ্টা করা উচিত মানুষের 7 to 7.6-এ রাখা। যদিও ব্লাড এটা নিজেই মেনটেন করে, ব্লাডের একটা নিজের ক্যাপাসিটি আছে যে সবসময় তার পিএইচটাকে 7 থেকে 7.6-এর মধ্যেও ধরে রাখতে পারে। এটা ব্লাডের নিজস্ব ক্যাপাসিটি আছে, ঠিক আছে? তাও আমাদের এমন কিছু কাজ করা উচিত নয় বা এমন কিছু ডায়েটারি প্ল্যানিং নেওয়া উচিত নয় যাতে কিনা আমাদের ব্লাডের পিএইচ 7 থেকে 7.6-এর মধ্যে না থেকে এই রেঞ্জটা বিগড়ে যায়। আর যদি বিগড়ে যায় তাহলে অনেক এনজাইম আমাদের কাজ করবে না শরীরে। আচ্ছা, নেক্সট আছে পিএইচ অফ দ্য সয়েল। আচ্ছা, আরও যদি বলতে হয় যে এইচসিএল ডাইজেশনের সময় আমরা জানি যে আমাদের স্টোমাক থেকে এইচসিএল রিলিজ হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দ্যাট হাইড্রোক্লোরিক অ্যাসিড হেল্পস আস টু ডাইজেস্ট দ্য ফুড, তাই তো? এটা আমরা পড়েছি যে স্টোমাকের ইন্টিরিয়ার ওয়াল থেকে এইচসিএল রিলিজ হয়, সেই এইচসিএল ফুডকে ডাইজেস্ট করে। এই হচ্ছে সেই এইচসিএল। তো এবার যখন ধরো এক্সেসিভ এইচসিএল যখন রিলিজ হয়, তখন আমাদের কি হয়? অ্যাসিডিটি হয়। যখন excess of HCl is released into the stomach, then acidity happen. অ্যাসিডিটি হয় আমাদের। আর সেই অ্যাসিডিটি হলে আমরা সবসময় কি করি? মিল্ক অফ ম্যাগনেসিয়া, যাই হোক যে কোনো একটা বেস আমরা ইউজ করে থাকি। দেখো, ডাইজেশনের জন্য স্টোমাকের পিএইচটাকে কম হতে হয়, সেই জন্যই এইচসিএল রিলিজ করা হয়, যাতে এইচসিএল রিলিজ করলে এনজাইমগুলো ওই হচ্ছে ফুডটাকে ডাইজেস্ট করতে পারে, তাই তো? তাহলে আমরা জানি ডিউরিং ডাইজেশন অনেকগুলো হচ্ছে তোমার এনজাইম রিলিজ হয়, প্যানক্রিয়াটিক জুস থেকে হয়, লিভার থেকে হয়, কি কি সব আরও আছে। তো ওই সব যে এনজাইমগুলো আছে দে ক্যান ওয়ার্ক ইন অ্যাসিডিক পিএইচ, তার জন্য এইচসিএল রিলিজ হয়, যে স্টোমাকের যে মিডিয়ামটা আছে ওই মিডিয়ামটাকে অ্যাসিডিক করে তোলে, যার ফলে ওই এনজাইমগুলো কাজ করতে পারে, অ্যাক্টিভিটি শো করতে পারে। তারপর হচ্ছে পিএইচ অফ দ্য সয়েল। যাদের বাড়িতে চাষবাস হয় বা যাদের গ্রামে যে পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে দেখবে একটা কেমিস্ট থাকে, সবসময় অ্যাপ্রন পরে ঘুরতে থাকে। সব পঞ্চায়েতে আবার থাকে না, সব পোস্ট নেই। কিছু কিছু যেগুলো খুবই চাষে মানে লাভদায়ক এলাকা, যেমন গড়বেতা সাইডে বা তোমার চন্দ্রকোনা টাউন বলো, রোড বলো, এইসব জায়গা যেগুলো উর্বর জায়গা, তো সেই সব ক্ষেত্রে দেখবে অঞ্চলে বা ব্লক অফিসে অনেক সময় একটা কেমিস্ট থাকে যে কিনা সয়েলের পিএইচ টেস্ট করে। তোমরাও হয়তো ক্লাস 11-12-এ বা গ্র্যাজুয়েশনে যদি কেউ কোনো দিন কেমিস্ট্রি নিয়ে পড়ো তাহলে হয়তো সয়েল টেস্ট করার সুযোগ পাবে। সয়েল টেস্ট বলতে কি? সয়েল টেস্টে পিএইচ কত, মানে আমাদের যে প্লান্ট গ্রো করে, যেমন ধান ধরো চাষ হবে, তো ধান চাষের জন্য একটা পিএইচ একটু দরকার, যে এই পার্টিকুলার পিএইচেই ধান চাষ ভালো হয়। আবার কেউ যদি গম চাষ করতে চায় তার জন্য কিন্তু পিএইচ আলাদা হতে হবে। আবার কেউ ধরো সবজি চাষ করতে চায়, সবজি চাষের জন্য আবার সয়েলের পিএইচ আলাদা হওয়া উচিত। তো ওই সয়েল টেস্ট করলে বোঝা যায় যে এক্স্যাক্টলি পিএইচ কতটা আছে। তো যদি পিএইচটা কম থাকে, ধরো আমি একটা এক্সাম্পল কনসিডার করছি যে ধান চাষ করার জন্য, টু গ্রো প্যাডি, ধানকে তো বোধহয় প্যাডি বলে নাকি, যা বলে বলে, তো ধান চাষ করার জন্য ধরো আমি ধরে নিলাম 6, পিএইচ কত দরকার? 6, ঠিক আছে? এবার ধরো তোমার পিএইচ তুমি টেস্ট করলে, সায়েন্টিস্ট তোমাকে বললো
যে ভাই তোমার জমিতে তো 5, পিএইচ তো 5, তার মানে লোয়ার পিএইচ মানে মোর অ্যাসিডিক, তাই তো? তার মানে 5 মানে হচ্ছে মোর অ্যাসিডিক, কারণ পিএইচটা ছোট, পিএইচ ছোট হলে মোর অ্যাসিডিক হবে, আগের ভিডিওটাতে বললাম। তাহলে পিএইচটা তো কম, তাহলে কী করা যাবে না, কিছু বেস অ্যাড করো। বেস অ্যাড করো মানে যদি আমি এখানে OH মাইনাস দিই, দেখো আমার H প্লাস বেশি আছে, আমি OH মাইনাস দিচ্ছি, তাহলে পিএইচটা উপরে উঠে আসবে 6-এ, ঠিক আছে? আবার সাপোজ ধরো তোমার পিএইচ দরকার ধান চাষের জন্য 6, কিন্তু তোমার সয়েল দেখাচ্ছে যে তার পিএইচ হচ্ছে 7, মানে কি এখান থেকে আবার এখানে নামতে হবে পিএইচ স্কেলে। তাহলে পিএইচ স্কেলে যদি আমরা ডাউনওয়ার্ডে আসতে চাই, নিচের দিকে আসতে চাই, তাহলে আমরা কি অ্যাড করব, H প্লাস অ্যাড করব। H প্লাস অ্যাড করা মানে কি অ্যাসিড অ্যাড করা। আর যদি উপর দিকে উঠতে চাই, যেমন যদি আমরা 5 থেকে 6-এ যেতে চাই, এটা হচ্ছে 5 ধরো, 5 থেকে যদি 6-এ যেতে চাই তাহলে আমাদেরকে কি অ্যাড করতে হবে, OH মাইনাস অ্যাড করতে হবে। তাহলে একটা কনক্লুশন পেয়ে গেলাম ইম্পর্টেন্ট এখান থেকে, যে 1 থেকে 14 পর্যন্ত আমাদের কাছে যে স্কেলটা আছে পিএইচ স্কেল, সেই পিএইচ স্কেলে আমরা যদি কোনো লোয়ার ভ্যালু থেকে, ধরো এখানে আছে 4, তো আমি ধরো 4 থেকে 7-এ আসতে চাই, লোয়ার ভ্যালু থেকে হায়ার ভ্যালুতে যেতে গেলে কি অ্যাড করতে হয়, OH মাইনাস অ্যাড করতে হয়, মানে বেস অ্যাড করতে হয়। আর যদি ধরো এখানে আছে, এটা হচ্ছে 12 থেকে তুমি ধরো 9-তে যেতে চাও, যদি হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুতে আসতে চাও তাহলে তোমাকে কি অ্যাড করতে হবে, H প্লাস অ্যাড করতে হবে। আর H প্লাস অ্যাডিশন মানেই হচ্ছে অ্যাসিডকে অ্যাড করা। তাহলে লোয়ার পিএইচ থেকে হায়ার পিএইচে যেতে গেলে আমরা বেস অ্যাড করব, আর যদি হায়ার পিএইচ থেকে লোয়ার ভ্যালুতে আসতে হয় লোয়ার পিএইচে, তাহলে আমরা অ্যাসিড অ্যাড করব। ক্লিয়ার? এটা হচ্ছে পিএইচ অফ দ্য সয়েল, সয়েলের যে পিএইচ আছে সেই পিএইচটা আমরা এইভাবে ডিটারমাইন করি ল্যাবে নিয়ে গিয়ে, আর ল্যাবের যে সায়েন্টিস্ট আছে সেই বলে দেয় যে ধান চাষের জন্য এই পিএইচটা হচ্ছে কার্যকরী। সো তুমি এই সারগুলো অ্যাড করতে পারো তোমার জমিতে, যাতে কিনা তোমার জমির পিএইচটা 5 থেকে ইনক্রিজ করে 6 হয়, তোমার তাহলে ধানের ফলন ভালো হবে। তো এটা হচ্ছে একটা পিএইচ ডিপেন্ডেন্স, আমাদের ডেলি লাইফে পিএইচের উপর আমরা কিভাবে ডিপেন্ডেন্ট, এটা একটা তার এক্সাম্পল, রাইট? তো এবার নেক্সটতে যাচ্ছি, পিএইচ অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম, যেটা আগেই বললাম যে ডাইজেস্টিভ সিস্টেম একটা পার্টিকুলার পিএইচে কাজ করে, যে হজম করানোর জন্য। যেমন আমাদের ফুড যেগুলো আমরা কন্টেইন করি তার মধ্যে কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ভিটামিন থাকে। তো প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য আলাদা এনজাইম আছে, তার মধ্যে কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার জন্য আলাদা এনজাইম আছে। তো এই যে ডিফারেন্ট এনজাইমগুলো আমাদের ফুডকে ডাইজেস্ট করে, তো এই ডাইজেশনের জন্য পিএইচ হচ্ছে লোয়ার পিএইচ দরকার, মানে পিএইচ ইকোয়ালস টু 2 বা পিএইচ ইকোয়ালস টু 3 দরকার হয়, যার জন্য কি হয়, আমাদের স্টোমাক অটোমেটিক্যালি HCl রিলিজ করতে থাকে, তাই না? অনেক সময় আমাদের খিদা পেলে পেট ব্যথা করে, তো কি তার কারণটা হচ্ছে যে ওই টাইমে যখন আমাদের পেট খালি হয়ে গেছে তখন হচ্ছে HCl রিলিজ হচ্ছে, কিন্তু যদি ওখানে ফুড থাকতো তাহলে ওই HClটা ফুডটাকে ডাইজেস্ট করতো, কিন্তু এখন তো ফুড নেই, আমরা খালি পেটে আছি। তো তাহলে সেই সময় কি হবে, HClটা এমনি HCl রিলিজ হবে। সেই HClটা কি হবে, HCl যেহেতু অ্যাসিডিক ইন নেচার, মানে HCl তো অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, এর একটা কোরোজিভ নেচার আছে। তুমি যদি এমনি অ্যাসিডকে হাতে নাও তাহলে তো হাত জ্বলবেই। আমরা জানি ল্যাবে গেলেই আমাদেরকে বলে দেওয়া হয় যে অ্যাসিডে ভাই কেউ হাত দিস না। আমরা অ্যাসিড অ্যাটাকের কথা শুনেছি, যে দূর থেকে কেউ অ্যাসিড ছুঁড়ে দিয়ে চলে যায়। তো অ্যাসিড অ্যাটাক ওখানে অ্যাসিডের ভয়ঙ্কর একটা প্রভাব আছে, কোরোজেন আছে, মানে স্কিন ইরিটেন্ট, স্কিনকে জ্বালিয়ে দেয়, ইট ক্যান বার্ন ইউর স্কিন। তো ডেফিনেটলি HCl যখন পেটের ভিতরে, তো পেটের ভিতরটাকেও তো, মানে কি বলবো, পেটের ভিতরটাকেও তো বার্ন করতে পারে, পেটের ভিতরেও তো যে অর্গ্যানগুলো আছে তাকে বার্ন করতে পারে, জ্বালিয়ে দিতে পারে। সো ভিতরের যে ইনার অর্গ্যানগুলো আছে তাদের উপরে মিউকাস দিয়ে কভার করা আছে। ইনার লাইনিং অফ দ্য স্টোমাক আর কভার্ড বাই মিউকাস such that HCl could not harm the inner organ. ইনার অর্গানকে ক্ষতি করতে পারে না, কারণ ইনার অর্গানগুলোর কি দিয়ে ঢাকা থাকে, মিউকাস দিয়ে ঢাকা আছে, মিউকাস। HClটা ওই মিউকাসকে ক্রস করে ওই অর্গানগুলো পর্যন্ত পৌঁছাতে পারে না, তাই ওই অর্গানগুলোকে ক্ষতিই করে না।
কিন্তু যখন ওই মিউকাসে HCl টাচ করে তখন হচ্ছে পেটের মধ্যে ওই ইরিটেশন, ব্যথা একটা হয়, পেট ব্যথা যেটা হয় খিদা পেলে, সেটা ওই ডিউ টু দ্য রিলিজ অফ HCl। ঠিক আছে। আর HCl এর রিলিজটা হচ্ছে পার্টিকুলার টাইম ওয়াইজ হয়। যেমন ধরো তুমি প্রতিদিন দুপুর 1টার সময় খাবার খাও, তোমাদের নবোদয় সিস্টেম হচ্ছে প্রতিদিন 1টা থেকে 1:30টার মধ্যে তোমরা খাবার খাবে। তো ঠিক দেখবে 1টা থেকে 1:30টা বাজলেই তোমার খিদা পাবে। 1টা থেকে 1:30টার মধ্যে তুমি যদি খাবারটা না খাও তাহলে তোমার পেট ব্যথা করবে। বিকজ আওয়ার বডি অলরেডি সেন্স করে নিয়েছে যে আমাকে 1টা থেকে 1:30টার মধ্যে ও খায়, তো 1টা থেকে 1:30টার মধ্যে আমাকে HClটা রিলিজ করতে হবে। তো সেই HCl রিলিজ হয়ে যাচ্ছে কিন্তু তোমার পেটে খাবার পড়েনি, সেই জন্য পেট ব্যথা করছে খিদার কারণে। আচ্ছা নেক্সট চলে যাই, এত খিদার কথা বললাম নিজেরই খিদা পেয়ে গেল। তো পিএইচ চেঞ্জ কজ টুথ ডিকে। আমাদের মাউথের একটা পিএইচ আছে, তো সেই পার্টিকুলার পিএইচটার থেকে যদি কম পিএইচ হয়, অ্যাসিডিক হয়ে যায়, সেই জন্য কি হয়, টুথ ডিকে, দাঁতের ক্ষয় হতে পারে, দাঁত ভেঙে যেতে পারে, দাঁত নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের যে দাঁত তার মধ্যে এনামেল আছে, এটা আমরা সবাই জানি, ছোট থেকে পড়েছি। তো এনামেলের কেমিক্যাল নেম কি, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অ্যাপাটাইট। এই যে এটা হচ্ছে এনামেলের কেমিক্যাল ফর্মুলা, Ca10PO4(6OH2), এটার নাম হচ্ছে কেমিক্যাল ক্যালসিয়াম হাইড্রো অ্যাপাটাইট। তো এই ক্যালসিয়াম হাইড্রো অ্যাপাটাইট হচ্ছে বেসিক ইন নেচার, এটা একটা বেস। ঠিক আছে। তো আমাদের মুখের ভিতরে যে পিএইচটা আছে, সেই পিএইচটা যদি পিএইচটা যদি কম হয়ে যায়, মানে যদি ইফ আওয়ার মাউথ বিকামস অ্যাসিডিক ইন নেচার, তাই তো, তাহলে কি হবে, অ্যাসিড ক্যান ডিকম্পোজ বেস। আমাদের মুখের ভিতরে যে পিএইচটা আছে, সেই পিএইচটা যদি কমে যায়, মানে যদি আমাদের ইনার সারফেস বা ইনার এনভায়রনমেন্ট অফ আওয়ার মাউথ বিকাম অ্যাসিড, দেন ইট ক্যান ডিকম্পোজ দ্য বেস, যে বেসটা কিনা আমাদের দাঁতের এনামেল, তাহলে দাঁতকে ক্ষতি করতে পারে। ইফ এনামেল ব্রেক্স, বা এনামেলটা যদি নষ্ট হয়ে যায়, যেটা কিনা দাঁতের হচ্ছে স্ট্রং পার্ট, সেই স্ট্রং পার্টটা যদি নষ্ট হয়ে যায় তাহলে দাঁতটা নষ্ট হয়ে যাবে। আলটিমেট কি হবে, আমরা মাংস খেতে পারবো না, মানে দাঁতের ক্ষয় হবে, তাই তো। এই জন্য বলে চকলেট খাওয়ার পর ব্রাশ করো, কোনো মিষ্টি কিছু খাওয়ার পর ব্রাশ করো। কেন, যখন আমরা মিষ্টি খাচ্ছি বা চকলেট খাচ্ছি, তখন কি ওটা দাঁতের গোড়ায় লেগে থাকে বা মুখের ভেতরে থেকে যায় মিষ্টতাটা। ঠিক আছে। আর আমাদের মুখের ভেতরে কিছু ব্যাকটেরিয়া আছে, যেই ব্যাকটেরিয়াগুলা ওই হচ্ছে সুগার, যেটা আমরা খেয়েছি বা চকলেট খেয়েছি, চকলেটের মধ্যে তো সুগার পার্টিকেল আছে, তো সেই সুগার পার্টিকেলটাকে ডিকম্পোজ করে বা ডাইজেস্ট করে কে, ব্যাকটেরিয়া। আমাদের মুখের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, এই জন্য কারো এঁটো খাবার খেতে বারণ করা হয়। তো আওয়ার মাউথ কন্টেন ব্যাকটেরিয়া, দ্যাট ব্যাকটেরিয়া ডিকম্পোজ দ্য সুগার, সুগারকে ডিকম্পোজ করে। তো সুগারকে ডিকম্পোজ করলে কি তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়। তো কি, when bacteria digest sugar বা decompose sugar, then acid is created, that acid is remaining in your mouth, so decreasing the pH of your mouth, tooth decay is taking place। তার মানে এনামেল আছে, ওটা বেসিক ইন নেচার। তুমি খাচ্ছ চকলেট, চকলেট খাওয়ার জন্য তোমার মুখের ভেতরে থাকা ব্যাকটেরিয়া ওই সুগারটাকে বা চকলেটটাকে ডাইজেস্ট করার ফলে কিছু অ্যাসিড রিলিজ করছে, অ্যান্ড দ্যাট অ্যাসিড উইল লিড টু ডেস্ট্রয় দ্য এনামেল অফ ইউর টিথ, তোমার দাঁতের এনামেলকে নষ্ট করবে। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা, যে কেন চকলেট খাওয়ার পর ব্রাশ করতে বলে। ব্রাশ করার সময় আমরা কি ইউজ করি সকালবেলা, কোলগেট। কোলগেট ইজ বেসিক ইন নেচার, কলগেট জানো তো, কলগেট হচ্ছে বেসিক ইন নেচার, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বেস। তো কেন বেস দিয়ে দাঁতটা মাজি, তার কারণ এনামেল হচ্ছে বেসিক ইন নেচার। অনেক রাতে যখন আমরা ঘুমাই তখন মুখের ভিতরে ব্যাকটেরিয়া যেগুলো আছে, তো তারা তাদের কাজ করতে থাকে, সুগারকে ডাইজেস্ট করতে থাকে, যার ফলে কিনা তারপরে আবার স্যালাইভা আছে, যা কিনা আবার পিএইচকে কমিয়ে দেয়। তো এই যে পিএইচকে কমিয়ে দিচ্ছে মুখের ভিতরে সকালবেলা কিন্তু, বা রাতের মধ্যে আমাদের দাঁতের বা মুখের ভিতরে পিএইচ কিন্তু কমে যাচ্ছে, অ্যাসিডিক হয়ে যাচ্ছে। সেই অ্যাসিডিক নেচারটাকে কাটানোর জন্য, যাতে আমাদের দাঁত নষ্ট না হয়, সেই জন্য আমরা কি করি, সকালবেলা ব্রাশ করি, এবং সেই ব্রাশের মধ্যে যে কলগেটটা আমরা ইউজ করছি, সেই কলগেটটা বেসিক ইন নেচার। সো আমাদের মুখের ভিতরে যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, সেটাকে আবার নিউট্রাল করে তুলছি, বা যেটা দাঁতের জন্য দরকার আবার সেটাই আমরা তৈরি করছি। সো দ্যাটস ওয়াই টুথপেস্ট ইজ বেসিক ইন নেচার, তাই তো, বেসিক ইন নেচার। দেখো অনেকের বাড়িতে
ইয়ে থাকে, কি বলে তোমার, ওটার নাম বলে শাক তাড়ানোর যে অ্যাসিডটা, ওটা কার্বলিক অ্যাসিড বলে। কার্বলিক অ্যাসিড ইজ ভেরি স্ট্রং অ্যাসিড, স্কিন ইরিটেন্ট। যখন স্কিনে পড়ে যায় তখন হচ্ছে তোমার কি হয়, ওখানে স্কিনটাকে পুরো পুড়িয়ে দেয়। তো সেই সময় সেই মুহূর্তে তোমাদের কি করা উচিত? তো যখন দেখবে যখন একটা অ্যাসিড শরীরের মধ্যে কোনো স্কিনে ধরো পড়েছে, সেটাকে সঙ্গে সঙ্গে ভালো করে জল দিয়ে ধুতে হয়। তারপরে কিন্তু কোনো একটা বেস, যেমন কোলগেট হয়ে গেল, তামাক, এটাও একটা বেসিক ইন নেচার। তো এই তামাক হোক বা কলগেট হোক, এদেরকে কি করতে হয়, ওই জায়গাতে রাব করে দিতে হয়। তাইলে ওই যে অ্যাসিডের যে অ্যাক্টিভিটিটা ছিল সেটা ওই বেস গিয়ে অ্যাসিডকে নিউট্রালাইজ করে নর্মাল করে দিচ্ছে। ঠিক আছে? তো আমি অনেক সময় অনেককেই দেখেছি যে কার্বলিক অ্যাসিড ইউজ করার সময় কেয়ারফুল থাকে না, হাতে প্রাতে পড়ে যায়, পড়ে গেলেই পুরোটা হাতটা জ্বলে যাবে, ফোস্কা পড়ে যাবে এবং পুরো স্কিনটা জ্বলে যাবে। তো তারপরে কি করা উচিত, ভালো করে ধোয়া উচিত, 1 নম্বর। ধোয়ার পর কোনো একটা বেস, কলগেট উপরে বা সাবান, সাবান ইজ অলসো বেসিক ইন নেচার, সোপ, তো সেটা হাতের মধ্যে লাগাতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তো কি বলতে গিয়ে এত কথা বললাম, মুখের পিএইচ। ঠিক আছে, এরপর যেটা আছে সেলফ ডিফেন্স। এই পয়েন্টটাতে আমি বলবো সেলফ ডিফেন্স হচ্ছে কিছু কিছু প্লান্ট আছে, তাদের পাতাতে যদি তোমার হাত লেগে যায় তাহলে হাতটা চুলকাতে থাকে বা হাতটা জ্বালা করতে থাকে। দিস ইজ বিকজ দ্যাট লিফ অফ দ্য প্লান্ট কন্টেন সাম অ্যাসিড। যখন তোমার হাতের সাথে ওই পাতাটা টাচ হচ্ছে, তখন ওই পাতা থেকে ওই অ্যাসিডটা তোমার স্কিনে দিচ্ছে, আর ওই অ্যাসিডের প্রেজেন্সের জন্য তোমার হাতটা জ্বালা জ্বালা করছে। এটা গেল প্লান্টের ক্ষেত্রে। অ্যানিমেলের ক্ষেত্রে আমরা জানি পিঁপড়া কামড়ালে আমাদেরকে জ্বালা করে। बोलता বা ভ্রমরা না ভ্রমর কি কি বলে, बोलता हम लोग बोलता ही बोलता है। তো ওই बोलता যেটা আছে ওটা যদি কামড়ায়, আমাকেও কামড়েছিল ছোটোবেলা, সবাইকে কামড়েছে আশা করি। তো बोलता কামড়ালে কি হয়, ওটাও হচ্ছে একটা অ্যাসিড যে জন্য জ্বালা করে। ঠিক আছে? তো এই অ্যাসিডটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে? ওই ফর্মিক অ্যাসিড কি করে, ফর্মিক অ্যাসিড শরীরের মধ্যে ওদের যে সুঁড় আছে, স্টিং, তো ওই সুঁড়টা দিয়ে হচ্ছে শরীরের মধ্যে ফর্মিক অ্যাসিড দিয়ে দেয়। আর সেই ফর্মিক অ্যাসিড যখন আমাদের শরীরের মধ্যে আসে তখন জ্বালা করে। সেটা হচ্ছে সেলফ ডিফেন্সের জন্য অনেক অ্যানিম্যাল বা ইনসেক্ট এটাকে ইউজ করে থাকে। ফর্মিক অ্যাসিডের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মিথানোইক অ্যাসিড। নাম কি? মিথানোইক। এটা একসাথে আমি আলাদা করে লিখলাম কারণ জায়গা নেই। মিথানোইক অ্যাসিড, মিথানোইক কথাটা একসাথে, অ্যাসিড কথাটা আলাদা। মিথানোইক অ্যাসিড যেটা, সেটাই হচ্ছে ফর্মিক অ্যাসিড। ওকে, সেলফ ডিফেন্সের ব্যাপারটা আশা করি বুঝাতে পারলাম। আচ্ছা, কোথায় কোন কোন অ্যাসিড থাকে? লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে, তারপর তোমার টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড। আর তোমার এই জন্য লেবুকে অনেক সময় সাইট্রাসও বলা হয়, সাইট্রাস। সাইট্রাস কথাটা থেকে অ্যাকচুয়ালি সাইট্রিক অ্যাসিড কথাটা এসছে। তারপরে অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনেগার, চাউমিন তৈরি করার সময় যে একটা সাদা রঙের লিকুইড দেয়, যারা দোকানে তৈরি করে দেখবে, তো এটা হচ্ছে ভিনেগার। বা মাংস রান্না, চিলি চিকেন তৈরি করার সময় আহ, হচ্ছে ওই ভিনেগার ইউজ করা হয়। তো ভিনেগারটা অ্যাকচুয়ালি কি, অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। আর তোমার আর কোথায়, এই যে পিঁপড়ার হুলে বা হচ্ছে মৌমাছির হুলে কি থাকে, ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড থাকে। তো এইগুলো কিছু কিছু অ্যাসিড যেগুলো হচ্ছে কমনলি থাকে। তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড, টমেটোতে অক্সালিক অ্যাসিড, আর একটা কি বললাম, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। তো এরপরে পড়বো সল্ট, কিন্তু সেটা নেক্সট ভিডিওতে।